কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3-র 2 নম্বর এপিসোডে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। ফাইনালি 2 নম্বর এপিসোডটাও কিন্তু চলে আসছে, বাট কমেন্টে অনেক কিছুই দেখলাম যে তোমরা ডেইলি এপিসোড চাচ্ছ। বাট ভাই, এটা কিন্তু একটা অনগোয়িং সিরিজ, আর প্রত্যেকটা অনগোয়িং সিরিজের কিন্তু প্রত্যেক সপ্তাহে জাস্ট একটা করে নতুন এপিসোড আসে। তার মানে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3-র প্রত্যেকটা এপিসোড তোমরা 7 দিন পর পর দেখতে পাবে। মানে এই ভিডিওটা যেহেতু আজকে দেখছো, তাই এই ভিডিওটার ঠিক 7 দিন পর তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে। মানে অরিজিনাল অ্যানিমের এপিসোড আসলেই তো আমরা ভিডিও বানাতে পারবো, তাই না? যদি অরিজিনাল অ্যানিমের এপিসোড না আসে তাহলে আমরা ভিডিও কিভাবে বানাবো? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ব্রেক থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে। স্কিপ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তো চলো শুরু করা যাক। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অনেকজন লোক মিলে এখানে লিটারেলি একটা র্যালি করছিল। এখানে প্রত্যেকটা মানুষের মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা মূলত এই র্যালি বা এই মিছিলে বলছিল, মনস্টাররা যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তাই আমাদের অর্থাৎ মানুষদের পক্ষে আর সার্ভাইভ করা সম্ভব না। এখন সার্ভাইভ করার জাস্ট একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে আমাদেরকে এই মনস্টারদের সাথে মিলে কাজ করতে হবে। তারা এখানে মনস্টারদের সাথে কাজ করার জন্য মানে একটা নির্দিষ্ট সময় পর পর মানুষদেরকে বলি দেওয়ার জন্য সবাইকে অফার করছিল। মানে লিটারেলি তারা এত বেশি ভয় পেয়েছে যে তারা এই মনস্টারদের বিপক্ষে কোনো কথাই বলছে না, উল্টো তারা এই মনস্টারদের সাথে মিলে কাজ করার চেষ্টা করছে। তখনই পাশ থেকে একটা লোক তাদেরকে বলে, তোমরা আসলেই অনেক বেশি নির্লজ্জ। আমি কখনোই তোমাদের মতো এত নির্লজ্জ বা এত নিচু মানের কাজ করতে পারবো না। আমি কখনোই মনস্টারদেরকে সাপোর্ট করতে পারবো না। তখনই সেই লোকটা বলে, মনে হচ্ছে প্রথম বলিটা তোমাকে দিয়েই করতে হবে। এটা বলে সে তার 2-3 জন লোককে পাঠিয়ে দেয় এই লোকটাকে ধরার জন্য। এই লোকটা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখান দিয়ে গারো হেঁটে যাচ্ছিল। এই দুজন লোক যখন গারোর সামনে আসে, তখন গারো জাস্ট একটা টোকা দিয়েই এই দুজনকে নক আউট করে দেয়। গারো তখন তাদেরকে বলতে থাকে, তোমরা কি মনস্টারদেরকে এত বেশি নিচু মনে করো যে তোমরা জাস্ট মনস্টারদেরকে বলি দিবে আর মনস্টারটা শান্ত হয়ে যাবে? গারো তখন ভাবতে থাকে এই সামান্য কারণেই মানুষের মনুষ্যত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তখনই এখানে একটা ব্রডকাস্ট দেখানো হয়, আর এই ব্রডকাস্টে বলা হয়, যেদিন থেকে মনস্টাররা এখানে আক্রমণ করেছে সেদিন থেকেই এই পৃথিবীর বা এই শহরের ক্রাইম রেট আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। গারো তখন ভাবতে থাকে, মনস্টাররা চলে এসেছে, তার মানে তো এই না যে মানুষরা যা খুশি তাই করবে, সবকিছু নিজেদের মতো কন্ট্রোল করবে। এখন আমরা একটা রেস্টুরেন্টের বাইরের সিন দেখতে পাই। এখানে একটা লোক একটা চাকু নিয়ে এখানে থাকা বেশ কিছু লোকদেরকে ভয় দেখাচ্ছিল। তারা এই লোকদেরকে বলে, কয়েকদিনের মধ্যেই মনস্টাররা এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে, তাই আমি এখন নিয়ম কেন মানবো? আমি কোনো নিয়ম মানবো না, আমি যা ইচ্ছা তাই করব। তখনই এখানে গারো চলে আসে, আর গারো এই লোকটাকে এই জায়গা থেকে সরে যেতে বলে, কারণ এই লোকটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল, এ কারণে গেটের মধ্যে দিয়ে কেউ ঢুকতে পারছিল না। গারোর কথা শুনে এই লোকটা অনেক বেশি রেগে যায় এবং তার কাছে থাকা ছুরি দিয়ে গারোর উপরে আক্রমণ করতে যায়। তবে গারো তখন জাস্ট 1 সেকেন্ডের মধ্যে এই ছুরিটা তার চোখের সামনে ধরে, আর এটা দেখে এই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে গারো এই রেস্টুরেন্টের মধ্যে ঢোকে এবং এই রেস্টুরেন্টের মধ্যে থেকে অনেক বেশি অর্ডার করে এবং সেগুলো খেতে থাকে। এখানে অনেক বেশি মাংস আর অনেক সালাদ অর্ডার করেছিল, আর এই খাবারগুলো খেয়ে তার অনেক বেশি ভালো লাগছিল। এদিকে আমরা দেখতে পাই তখন এই সময়ে এই রেস্টুরেন্টের মধ্যে সাইতামাও উপস্থিত ছিল। সাইতামাও এখানে বসে খাবার খাচ্ছিল। তবে তখনই সে রিয়েলাইজ করে সে তার ওয়ালেট এখানে আনতে ভুলে গেছে। তার মানে সে খাবার তো খেয়েছে কিন্তু বিল দেওয়ার টাকা তার কাছে নেই। সাইতামা ভাবতে থাকে যে এখন সে কি করবে। সে কি জেনোসকে কল করবে? কিন্তু জেনোস তো এখন রিপেয়ারিং এর জন্য কোনো একটা জায়গায় গেছে, তার মানে জেনোস এখানে আসতে পারবে না। এসব ভেবে সাইতামা এখানে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। তখনই এখানে একটা অ্যানাউন্সমেন্ট হতে থাকে। এই অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছিল, শহরে
শহরের মধ্যে অনেক উল্টোপাল্টা কাজ হচ্ছে, মনস্টাররা আক্রমণ করছে, তবে এই রেস্টুরেন্টে থাকা কাস্টমারদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই রেস্টুরেন্টে এখন একজন প্রফেশনাল হিরো আছে, তাই যে কোনো বিপদ হলে এই হিরো আপনাদেরকে রক্ষা করতে পারবে। এসব শুনে সাইতামা আরো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে এখন এই রেস্টুরেন্টের ওনারকে বলতেও পারবে না যে সে তার ওয়ালেট ভুলে রেখে এসেছে, তার কাছে টাকা নেই। রেস্টুরেন্টের ওনার মনে করবে সে জাস্ট একটা বাহানা বানাচ্ছে। এই সবকিছু ভেবে সাইতামা অনেক বেশি চিন্তা করছিল। তখনই পাশ থেকে সাইতামার কাছে একটা শব্দ আসে যে এই সাইতামা তুমি কি করছো। তখনই আমরা দেখতে পাই এখানে ফুবুকি চলে এসেছে। ফুবুকি এখানে এসে সাইতামাকে বলে, এই সাইতামা, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কি ভুলে গেছো যে আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলাম? তুমি তো হিরো হান্টারকে খুঁজছো তাই না? তবে তুমি তো এটাও জানো না যে হিরো হান্টারকে আসলে কেমন দেখা যায়। ফুবুকি এখানে এসব কথা বলছিল, আর সাইতামা তখন এখানে আরো একটা এক্সট্রা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দেয়। ফুবুকি এখানে সাইতামাকে বলে, তুমি অনেক তাড়াতাড়ি অনেক উপরের র্যাঙ্কে চলে এসেছো, তুমি অনেক তাড়াতাড়ি বি র্যাঙ্কের 7th পজিশনে চলে এসেছো, আর তুমি যদি এর চেয়ে উপরের র্যাঙ্কে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমার সাথে মিলে কাজ করতে হবে এবং আমার কথা শুনতে হবে। যাই হোক, তখনই এখানে সেই ফ্রেঞ্চ ফ্রাই চলে আসে। সাইতামা তখন এই প্লেটটাকে আস্তে করে ফুবুকির দিকে এগিয়ে দেয়। এটা দেখে ফুবুকি এখান থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সেটাকে খেতে থাকে, আর এটা দেখে সাইতামা খুবই অদ্ভুত আর ক্রিপি ভাবে হাসছিল। এটা দেখে ফুবুকি ভাবতে থাকে যে তার প্ল্যান হয়তো সাইতামার পছন্দ হয়েছে, আর এই কারণেই সাইতামা হাসছে। তখনই পেছন থেকে একটা মেয়ের শব্দ আসে, আর সে বলছিল, আরে ওই ছেলেটা টাকা না দিয়েই পালিয়ে যাচ্ছে। এটা শুনে সাইতামা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সাইতামা ভাবছিল এটা হয়তো তাকে বলছে। তখনই সে পেছনে তাকিয়ে বুঝতে পারে যে এটা তাকে বলছে না, এটা অন্য কাউকে বলা হচ্ছে, অর্থাৎ গারো এখানে বিল না দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। সাইতামা তখন বুঝতে পারে এটা তার অনেক ভালো একটা সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার। সাইতামা তখন দ্রুত দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। ফুবুকি তখন সাইতামাকে ডাক দেয়। সাইতামা তখন বলে, তুমি তো একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো তাই না? তার মানে এই পুরো বিল তোমাকেই দিতে হবে। ফুবুকি তখন ভাবতে থাকে, জাস্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য পুরো বিল আমাকে দিতে হবে? আরে এখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আর সাইতামা এখনো এই ধরনের ছোটখাটো জিনিস নিয়ে এরকম করছে। এখন আমরা গারোকে দেখতে পাই। গারো এখানে গিওরোর বলা কথাগুলো নিয়ে ভাবছিল। গিওরো তাকে বলেছিল, তুমি মনস্টার অ্যাসোসিয়েশনে থাকতে পারবে, ভালো মতো খাবার খেতে পারবে এবং নিজেকে হিল করতে পারবে, তবে এর জন্য তোমাকে নিজেকে একজন মনস্টার হিসেবে প্রমাণ করতে হবে, আর এটা প্রমাণ করার জন্য তোমাকে একটা হিরোর মাথা কেটে আনতে হবে। গারো তখন ভাবতে থাকে, এটা কত ফালতু একটা জিনিস, একটা মনস্টারের কখনোই এমন হওয়া উচিত না। একটা মনস্টার এমন হবে যাকে দেখলেই তার সামনে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যাবে। এখন আমরা টারিও নামের সেই বাচ্চাটাকে দেখতে পাই। এই বাচ্চাটাকে আরো 3জন বাচ্চা মিলে অনেক বেশি বুলি করছিল এবং তাকে মারছিল। এই 3জন বাচ্চা এই বাচ্চাটাকে বলছিল, তুমি সেখান থেকে কিভাবে বেঁচে এলে, তার মানে তুমিও একটা মনস্টার। এই বাচ্চাটার কথা হয়তোবা তোমাদের মনেই আছে, সিজন 2 এর সকল হিরোরা যখন গারোর উপরে আক্রমণ করেছিল তখন এই টারিও কিন্তু সেখানেই ছিল। যাই হোক, গারো তখন এখানে এসে এই বাচ্চাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দেয়। গারো তখন এই বাচ্চাটাকে বলে, এটা কত বেশি কোইন্সিডেন্স তাই না, একদিনে আমাদের 2বার দেখা হয়ে গেল, তুমি এখনো একটুও বদলাওনি। মানে গারোর উপরে যে সকল হিরোরা আক্রমণ করেছিল সেটা কিন্তু আজকেই হয়েছিল, বাট আজকে হলেও আমরা এটা দেখছি 6 বছর আগে। তো যাই হোক, এই বাচ্চাটা তখন গারোকে দেখে বলে, আরে বুড়া লোক তুমি এখানে। এটা শুনে গারো অনেক বেশি রেগে যায় আর বলে, আমি বুড়া না, আমার বয়স মাত্র 18 বছর। যাই হোক, গারো এরপরে এই জায়গাটা থেকে চলে যেতে থাকে। গারো তখন গারোর কাছে ক্ষমা চায় আর গারোকে বলে, আমি অনেক বেশি দুঃখিত যে সেই সময় আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এরপরে সে গারোকে বলে, হিরোরা হয়তো বা তোমাকে ভুল বুঝেছে, কারণ সেই সময় সকল হিরোরা একসাথে তোমার উপরে আক্রমণ করেছিল, তুমি তো খারাপ নাও, তাহলে সবাই কেন তোমার উপরে এভাবে আক্রমণ করলো, তুমি আসলেই অনেক বেশি ভালো। এসব কথা শুনে গারো অনেক বেশি রেগে যায় আর বাচ্চাটাকে চুপ করিয়ে দেয় আর তাকে বাসায় যেতে বলে, কারণ রাতের বেলা মনস্টারদের বের হওয়ার সময় চলে আসে আর এই সময় মনস্টাররা বেশি অ্যাক্টিভ। তখনই পেছন থেকে সাইতামার শব্দ সে শুনতে পায়। সাইতামা তখন গারোকে বলে, ওই তুমি রেস্টুরেন্টের বিল না দিয়েই চলে গেছো, তোমার মধ্যে কি ন্যূনতম লজ্জা শরম নেই? তো যাই হোক, এই ধরনের কাজ আর কখনোই করো না, আজকে যেহেতু করেছো আর আজকে এটা করাতে যেহেতু আমার লাভ হয়েছে, এই কারণে আজকের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, পরের বার যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এটা বলেই সাইতামা সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে গারো তখন সাইতামাকে বলে, ওই তোমার নাম কি, তোমার হিরো নেমটা তো বলো, আর তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তুমি আমাকে কিছু না বলে এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ? এই সকল কথা শুনে সাইতামা এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, লিটারালি টেনশনে সে ঘামতে থাকে। টারিও তখন বলে, এই হিরোর নাম তো এই বইটার মধ্যেও নেই, হয়তোবা সে নতুন কোনো হিরো, আর হয়তো সে অনেক দুর্বল একটা হিরো। আর এই হিরোটা কি সত্যি বলছে? তুমি কি সত্যি সত্যি রেস্টুরেন্টের বিল না দিয়ে সেখান থেকে চলে এসেছো? এই সকল জিনিস দেখে গারো ভাবতে থাকে, এই ধরনের সাধারণ একটা হিরো এসে আমাকে এই ধরনের কথা শুনিয়ে যাবে, আর মনস্টাররাও আমাকে অনেক বেশি হালকা ভাবে নিচ্ছে, আর আমাকে তো জাস্ট একটা হিরোর মাথা আনতে হবে তাই না, আমি এই হিরোর মাথাটাই মনস্টারদেরকে দিতে পারি। এই সব কিছু বলে গারো ধীরে ধীরে সাইতামার দিকে এগিয়ে যায় এবং সাইতামার কাছে গিয়ে সে সাইতামার উপরে একটা পাঞ্চ মারতে যায়। পাঞ্চ মারার সময় গারো সাইতামাকে বলে, তুমি আমাকে নিয়ে মজা করার সাহস কিভাবে পেলে? আমি একটা মনস্টার আর আমি এখন তোমাকে একদম মেরে ফেলবো। সাইতামা তখন তার হাত জাস্ট পিছনে করে গারোকে একটা পাঞ্চ করে, আর এই পাঞ্চের কারণে গারো সেখান থেকে উড়ে চলে যায় আর গারো এখানে নক আউট হয়ে যায়। এটা দেখে সাইতামা আবারও অনেক বেশি হতাশ হয়ে যায় আর সে ভাবতে থাকে, আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। তার উপরে
সাইতামা যে এখন এরকমটা করলো এটার একটা উইটনেসও কিন্তু এখানে আছে। সাইতামা তখন এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার নাম জানো? এই বাচ্চাটা তখন বলে, না আমি আপনার নাম জানি না। এরপরে সাইতামা এই হিরো বুকটাকে খোলে এবং এর ভেতরে নিজেকে খুঁজতে থাকে। তবে এর ভেতরে সাইতামা নিজেকে খুঁজে পায় না। এ কারণে এখানে সাইতামা অনেক বেশি হতাশ হয়ে এখান থেকে চলে যেতে থাকে। এদিকে টারিও মানে বাচ্চাটা এখন গারোকে জাগানোর চেষ্টা করতে থাকে। গারোর জ্ঞান ফিরে আসার পর গারো বুঝতে পারছিল না যে এখানে কি হয়েছে। বাচ্চাটা তখন গারোকে বলে, এই হিরোটা জাস্ট তোমাকে একটা পাঞ্চ মেরেই নক আউট করে দিয়েছে। যাওয়ার সময় সে বলছিল যে এবারেও সে ভুল করে ফেলেছে। এটা বলেই সে এখান থেকে চলে যায়। তখনই এখানে কিং দ্য রিপার আর ইনসেক্ট গড মানে এই দুইটা মনস্টার চলে আসে। এই দুইটা মনস্টার অনেকক্ষণ ধরেই গারোর উপরে নজর রাখছিল। তারা এখানে এসে গারোকে বলে, গারো তুমি মোটেও কোনো মনস্টার না। আমরা নিজের চোখে দেখেছি যে তুমি একটা বাচ্চাকে সাহায্য করছিলে আর তুমি একটা সাধারণ হিরোর কাছেও হেরে গিয়েছো। এই কারণে এখন আর তোমাকে মনস্টার বানানো সম্ভব না। এখন আমরা তোমাকে এখানেই মেরে ফেলবো। এখন এখানে কিং দ্য রিপারকে দেখে এই টারিও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ অ্যালবামের মধ্যে নাম ছিল আর টারিও ছিল অনেক ভয়ঙ্কর একটা মনস্টার। সে সবসময় বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যেত। এখন এই কিং দ্য রিপারকে দেখে আমাদের টারিও অনেক বেশি ভয় পেয়ে যায়। গারো তখন তাকে তার বাসায় যেতে বলে, কিন্তু ভয়ের কারণে সে এখান থেকে নড়তেই পারে না। এরপরে আমরা গিওরোকে দেখতে পাই। এখানে তার কাছে তখন ফিনিক্স নামের এই মনস্টারটা আসে। ফিনিক্স তখন গিওরোকে বলে, তুমি গারোর কাছে কিং দ্য রিপার আর ইনসেক্ট গডকে কেন পাঠিয়েছো? তুমি তো জানো যে ইনসেক্ট গড আসলে কত বেশি ডেঞ্জারাস। সে কোনো অর্ডারই তো ঠিক মতো শোনে না। সে মানুষ কিংবা মনস্টার সবার উপরই আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। সে হয়তো গারোকেও মেরে ফেলার চেষ্টা করবে। গিওরো তখন বলে, আমার উদ্দেশ্য আসলে অন্য কিছু। আমি গারোকে একদম ভেঙে ফেলতে চাই আর এটাই মূলত গারোর একটা টেস্ট। আমি গারোর শরীর আর তার মন দুটোকেই ভেঙে একদম চুরমার করে দিতে চাই, যেন তাকে আমি অনেক ভালো একটা মনস্টার বানাতে পারি, অর্থাৎ তার মনস্টারিফিকেশন যেন আরো অনেক বেশি ভালো হয়। ফিনিক্স তখন গিওরোকে বলে, তুমি আসলে গারোর সাথে কি করতে চাও? গিওরো তখন অনেক শকিং একটা জিনিস বলে। সে তখন ফিনিক্সকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় লর্ড ওরোচি অর্থাৎ মনস্টার কিংকে কে বানিয়েছে বা মনস্টার কিং আসলে কে? এই মনস্টারটা তখন বলে, আমার তো মনে হয় সে কোনো এনশিয়েন্ট ক্রিয়েচার। গিওরো তখন বলে, না, সে আগে জাস্ট একটা সাধারণ মানুষ ছিল গারোর মতো। আমি তাকে মনস্টারিফিকেশন করেছি এবং আমি তাকে একটা মনস্টার বানিয়েছি এবং আমার এই মনস্টারিফিকেশনটা এত বেশি ভালো ছিল যে ধীরে ধীরে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সে মনস্টারদের কিং লর্ড ওরোচি হয়ে যায়। আর একটা মানুষকে কিভাবে এরকম পাওয়ারফুল মনস্টার বানাতে হয় সেটার টেকনিক শুধুমাত্র আমি জানি। আর গারোর উপর যদি সঠিকভাবে এক্সপেরিমেন্ট করা যায় তাহলে গারো মনস্টার কিং ওরোচির মতো পাওয়ারফুল হয়ে যাবে, অর্থাৎ সে হবে দ্বিতীয় মনস্টার কিং ওরোচি। এখন আমরা জম্বি ম্যানকে দেখতে পাই। সে একটা লোকেশন খুঁজছিল এবং ফাইনালি সে এই লোকেশনটা খুঁজে পায়। এই লোকেশনে মূলত অনেক বেশি লেনদেন চলছিল, বিশেষ করে একটা পাউডার এখানে একত্রিত করা হচ্ছিল, হয়তোবা এই পাউডার দিয়ে কিছু একটা করা হবে। এখন আমাদের আবারও গারোকে দেখানো হয়। এখানে এই কিং দ্য রিপার আর ইনসেক্ট গড গারোকে বলছিল, তুমি যদি সত্যি সত্যি মনস্টার হতে চাও তাহলে তোমাকে এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। গারো এখানে এই বাচ্চাটাকে মেরে ফেলতে চায় না। সে তখন এই বাচ্চাটাকে বলে, তুমি তাড়াতাড়ি তোমার বাসায় চলে যাও, পালাও এখান থেকে। তবে এই বাচ্চাটা এখানে অনেক বেশি ভয় পেয়েছিল, সে একটুও নড়তে পারছিল না। গারো তখন এই টারিওকে বলে, শোনো, তোমাকে কেউই বাঁচাবে না, তোমাকে নিজেই শক্তিশালী হতে হবে, নিজেই সবকিছুর সাথে ফাইট করে তোমাকে বাঁচতে হবে। তখনই কিং দ্য রিপার এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে নেয়। গারো তখন তার ওয়াটার ফিস স্টাইল টেকনিক ব্যবহার করে এই ব্লেডটাকে আটকে দেয়। এরপর সে কিং দ্য রিপারের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে। তবে কিং দ্য রিপার তার হাতকে তখন মুড়িয়ে এই আক্রমণটাকে অ্যাবজর্ব করে, অর্থাৎ এই আক্রমণে তার তেমন কোনো ক্ষতি হয় না। এরপরে আমরা দেখতে পাই এই দুইটা মনস্টার একসাথে এবার গারোর উপরে আক্রমণ করতে আসে, অর্থাৎ অ্যাকশন সিন শুরু হয়ে যায়। এরপরে আমরা জম্বি ম্যানকে দেখতে পাই। সে এখন ফাইনালি সেই দোকানে যায় আর ভাবে, এখন আমি এই অ্যাসোসিয়েশনকে একদম শেষ করে ফেলবো। সে ভাবছিল এই অ্যাসোসিয়েশনটাই হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস অ্যাসোসিয়েশন, এমনকি মনস্টার অ্যাসোসিয়েশনের চেয়েও এটা অনেক বেশি ডেঞ্জারাস। এরপর সে সেই দোকানের কাছে যায় এবং দোকানের কাছে গিয়ে এই দোকানে যে ছিল তার দিকে বন্দুক তাক করে। আর এই দোকানের মধ্যে ছিল আসলে সেই আর্মর গরিলা। তোমাদের হয়তো মনে আছে ডক্টর জেনস এটাকে বানিয়েছিল। এই আর্মর গরিলা তখন জম্বি ম্যানকে বলে, ও তুমি কি জানো না সেই হাউস অফ এভুলেশন তো অলরেডি ধ্বংস হয়ে গেছে, তুমি কি এটার ব্যাপারে শুনতে চাও? তাহলে তুমি ভিতরে আসো, আমি এটার ব্যাপারে তোমাকে বলছি। মানে তোমাদের হয়তো মনে আছে এই হাউস অফ এভুলেশনকে সাইতামা আর জেনস মিলে অনেক আগেই শেষ করে দিয়েছিল, মানে অনেক আগে বলতে কয়েকদিন আগে, বাট আমাদের কাছে তো 6 বছর আগে। তো যাই হোক, এটা শুনে এই জম্বি ম্যান অনেক বেশি শক্ট হয়ে যায় আর এখানেই মূলত এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ওয়ান পাঞ্চ ম্যানের নেক্সট এপিসোড কিন্তু আবারও 7 দিন পর আসবে। তো এই 7 দিন ওয়ান পাঞ্চ ম্যানের কোনো এপিসোড আসবে না, মানে অরিজিনাল এপিসোড যখন আসবে তখনই তো আমরা এক্সপ্লেন করতে পারবো, এটা আমি আগেও বলেছি। তো হয়তোবা তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।